এখানে নেটওয়ার্কও নেই, আর অন্ধকার আরও গাঢ় হচ্ছে। তুমিও কি তাকে দেখেছ, নাকি আমি ভুল দেখছি? যদি আমি না থামি আর কিছু হয়ে যায় তাহলে? সুরজপুর এমন একটা ছোট শহর ছিল যাকে সময় অনেক আগেই পিছনে ফেলে দিয়েছে। এখান থেকে কোনো বড় খবর বেরোয় না, কোনো স্বপ্নও সহজে পূরণ হয় না। রেললাইনের সাথে জোড়া কাঁচা গলি, মূর্ছে পড়া দোকান, বন্ধ কারখানা আর দেয়ালে লাগানো পুরনো পোস্টার, এগুলোই ছিল এই শহরের পরিচয়। মানুষ এখানে থাকত ঠিকই, কিন্তু যেন দেখা যেত না। এই শহরের একদম শেষ প্রান্তে রেললাইনের কাছে একটা ছোট্ট ঘরে থাকত আয়ান বার্মা। বয়স মাত্র 11 বছর, কিন্তু চোখে সেই ক্লান্তি যা সাধারণত বড়দের মধ্যে দেখা যায়। আয়ানের ঘর ছোট ছিল, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। দেয়ালে পুরনো ছবি ঝোলানো ছিল, তার মধ্যে একটা ছবি খুব বিশেষ। একজন মহিলা মুচকি হেসে কোলে একটা ছোট্ট শিশুকে নিয়ে আছেন, আয়ানের মা। 2 বছর আগে ক্যান্সার তাকে কেড়ে নিয়েছে। না ভালো চিকিৎসা মিলেছে, না টাকা ছিল, না কারো সুপারিশ। রোগ নিঃশব্দে কাজ করে গিয়েছে, আর একদিন সেই হাসি ছবির মধ্যে আটকে গিয়েছে। সেই দিনের পর আয়ান আর কখনো জোরে কাঁদেনি, শুধু ভেতরে ভেতরে বড় হয়ে গিয়েছে। এখন সে তার নানি সারদা দেবীর সাথে থাকে। বয়স প্রায় 70, জয়েন্টের ব্যথা, ব্লাড প্রেশার আর এমন কিছু ওষুধ যা প্রতি মাসে পুরোপুরি কেনা যায় না। নানি প্রায়ই বলেন, চলবে, কাল দেখা যাবে। কিন্তু আয়ান জানত কাল সবসময় সহজ হয় না। তাই সে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই উঠে যায়, রান্নাঘরের আলমারি দেখে, আর যা কিছু থাকে তার মধ্যে থেকে নানির জন্য ভালো অংশটা বের করে নেয়। সেদিনও তাই হলো। সামান্য ডালিয়া, সামান্য চিনি। নানির বাটিতে চিনি বেশি, আয়ানের বাটিতে শুধু পানি আর ডালিয়া। নানির জন্য ওষুধের গ্লাস রেখে সে গলার নিচে লোকানো ছোট্ট লকেটটা ছুঁয়ে ধীরে ধীরে বলল, মা, আজও আমাদের দেখো। তারপর ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। স্কুল 2 কিলোমিটারেরও বেশি দূরে। বাস সার্ভিস অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, বাজেট কাটা গিয়েছে, যেন সুরজপুর থেকে আশা কেটে গিয়েছে। পথে সে পুরনো বাড়ি, বন্ধ দোকান আর একটা মন্দিরের পাশ দিয়ে গেল, যেখানে বুধবারে বিনামূল্যে খাবার দেওয়া হয়। আজ বুধবার ছিল না। এক কোণের দোকানের মালিক তাকে দেখে মুচকি হেসে হাত নাড়ল। আয়ানও হাত নাড়ল, কিন্তু থামল না। সময়ের দাম ছিল। রেললাইনে পৌঁছে সে পায়ের কদম গুনতে শুরু করল। এটা তার পুরনো অভ্যাস। কদম গুনলে মনে হতো জীবনটা তার হাতের মুঠোয়। স্কুলে আয়ান সবসময় প্রথম শ্রেণীতে বসত। সেদিন যখন শিক্ষিকা মীরা সিং পরীক্ষার খাতা ফেরত দিলেন, আয়ানের খাতায় 98 নম্বর, তিনি থেমে বললেন, আয়ান, তোমার মধ্যে ক্ষমতা আছে, এটাকে কখনো নষ্ট করো না। আয়ান মাথা নাড়ল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু কথা এলো না। সে জানত শুধু ক্ষমতা থাকলেই হয় না। দুপুরের খাবারে সে মিড ডে মিল খুব ধীরে ধীরে খেল, প্রতিটি গ্রাস সামলে। তার বন্ধু রোহন হেসে বলল, আরে এত ভেবেচিন্তে কেন খাচ্ছিস? আয়ান মুচকি হাসল, কিন্তু সে জানত সন্ধ্যার খাবার নিশ্চিত নয়। স্কুলের পর সে সোজা বাড়ি ফিরল না, লাইব্রেরিতে গেল, যেখানে একটা পুরনো কম্পিউটার ছিল। সে স্কলারশিপের নাম লিখল, স্বপ্নগুলো কাগজে নামালো। ভালো কলেজ, ভালো পড়াশোনা, নানির চিকিৎসা, সবকিছুই তার কাছে দূরের ছিল, কিন্তু অসম্ভব নয়। সন্ধ্যা নামতে শুরু করেছিল যখন সে বেরোল। সে জানত না যে আজ যে একটা টিফিন তার হাতে আসবে তা শুধু খাবার হবে না, একটা সিদ্ধান্ত হবে। এমন একটা সিদ্ধান্ত যা তার এবং পুরো সুরজপুরের ভাগ্য বদলে দেবে। সূর্যপুরের গলিতে সন্ধ্যার ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। যখন আয়ান ভার্মা স্কুল থেকে বেরোল, ঠান্ডা ছিল হালকা, কিন্তু বাতাসে এমন আর্দ্রতা ছিল যা শরীরের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছিল। সে তার সোয়েটারের হাতা নামিয়ে দিল, ব্যাগ কাঁধে ঠিক করে রোজের পথ ধরে হাঁটতে লাগল। মনটা হোমওয়ার্ক, নানির ওষুধ আর কালকের স্কুল নিয়ে ভাবছিল। জীবনটা ছোট ছোট চিন্তায় ভাগ করা। কিন্তু সেদিন ভাগ্য আরেকটা পরিকল্পনা করে রেখেছিল। গলির মোড়ে পুরনো দোকানের সামনে পৌঁছতেই একটা চেনা গলা শোনা গেল, আরে আয়ান, একটু থাম বাবা। এটা ছিল রামু কাকা, শহরের সেই গোনাগুন্তি মানুষদের একজন যারা এখনও হাসতে ভোলেনি। তাদের ছোট্ট খাবারের দোকান খুব একটা চলে না, কিন্তু মনের দিক দিয়ে তারা খুব ধনী। আয়ান থামল। আর আজ বেশি হয়ে গেছে, নিয়ে যা। রামু কাকা একটা স্টিলের টিফিন তার দিকে এগিয়ে দিলেন। আয়ান তৎক্ষণাৎ মাথা নাড়ল, না কাকা, নানির জন্য যথেষ্ট হয়ে যাবে। রামু কাকা হেসে ফেললেন, বাস কর, তর্ক করিস না, খাবার নষ্ট হওয়া উচিত না। আয়ান টিফিনটা গিয়ে নিল। ভেতর থেকে গরম খাবারের সুবাস উঠল,
ভাত ডাল আর দুটো তরকারি। তার ক্ষুধে যেন জেগে উঠল। এটা সারা সপ্তাহের সবচেয়ে ভালো খাবার হতে পারে। মনে মনে হিসাব করল, আজ অর্ধেক, কাল অর্ধেক। নানি খুশি হবেন। কৃতজ্ঞ চোখে রামু কাকার দিকে তাকিয়ে সে এগিয়ে গেল। সূর্য দ্রুত ডুবছিল। জাতীয় সড়ক, যেটা শহরের কিনারা দিয়ে গেছে, এই সময় প্রায় নির্জন থাকে। আয়ান সাধারণত এই রাস্তা দিয়ে যায় না, কিন্তু আজ সে শর্টকাট নিতে চাইল, যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারে। টিফিনটা এখন কাঁধে নয়, বুকে অনুভব হচ্ছিল। এটা শুধু খাবার নয়, এটা ছিল শান্তি। পুরনো বন্ধ পেট্রোল পাম্পের কাছে পৌঁছতেই তার চোখ পড়ল একটা গাড়ির ওপর। রূপলি রঙের একটা সেডান, বনেট খোলা। পাশে একজন বৃদ্ধ লোক উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক হাঁটছেন। গাড়ির ভেতরে একজন মহিলা বসে আছেন, শালে জড়িয়ে। আয়ানের পা আপনা আপনি ধীর হয়ে গেল। প্রথম চিন্তা, এগিয়ে যাও, এই রাস্তা নিরাপদ নয়, অন্ধকার হয়ে আসছে। সে একটা বাচ্চা, তাও একা। অনেক গল্প শুনেছে, ভুল বোঝাবুঝি, অভিযোগ, বিপদ। বিশেষ করে এমন জায়গায় একটা বাচ্চার অচেনা মানুষের কাছে যাওয়া বিপদমুক্ত নয়। সে কয়েক পা এগোলো, তারপর থামল, পিছনে ফিরল। মহিলার হাত কাঁপছে, আর ঠান্ডা বাড়ছে। গাড়ির পাশ দিয়ে এতক্ষণে 3টে গাড়ি চলে গেছে, কেউ থামেনি। আয়ান এসব দেখে তার বুকে একটা অদ্ভুত টান অনুভব করল। ঠিক তখনই মায়ের কথা মনে পড়ল, নরম কিন্তু স্পষ্ট। আয়ান, সব কিছু ঠিক করতে পারি না, কিন্তু কিছু তো করতে পারি। সে টিফিনের দিকে তাকালো, তারপর নিজের ছেঁড়া জুতোর দিকে, তারপর বৃদ্ধ মহিলার নীল হয়ে যাওয়া হাতের দিকে। পেট ক্ষুধায় কুকড়ে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে আরেকটা অনুভূতি জাগছিল, যেটা হিসাব করে না, লাভ ক্ষতি দেখে না। আরেকটা গাড়ি দ্রুত চলে গেল। বৃদ্ধ লোকের কাঁধ আরও ঝুঁকে গেল। এটাই ছিল সেই মুহূর্ত যখন মানুষ হয় চোখ ফিরিয়ে নেয়, নয়তো পা বাড়ায়। আয়ান গভীর নিঃশ্বাস নিল, বুক ধড়ফড় করতে লাগল। সে জানত না সামনে কি হবে, কিন্তু এটা জানত এই মুহূর্তে দুজন মানুষ সাহায্যের অপেক্ষায়, আর তার কাছে অন্তত একটা জিনিস আছে যা সে দিতে পারে। সে ঘুরল আর ধীরে ধীরে তাদের দিকে এগোল। হাতে টিফিন, যেটা এখন আর শুধু খাবার নয়, একটা পরীক্ষা হয়ে গেছে। এমন পরীক্ষা যার ফলাফল সে জানে না, কিন্তু যেটা তার জীবনের দিক বদলে দেবে। তার পায়ের আওয়াজ কাঁকড়ে স্পষ্ট শোনা যাচ্ছিল, যেন প্রতিটি পদক্ষেপের সাথে হৃদয়ও সাক্ষ্য দিচ্ছে। বৃদ্ধ লোক চুমকে ঘুরলেন। এক মুহূর্তের জন্য মুখে সতর্কতা ফুটে উঠল। তারপর সামনে দেখলেন একটা হাড়গিলে বাচ্চা, পুরনো সোয়েটার, ঘষা ব্যাগ আর হাতে টিফিন। কোনো বিপদ নেই, শুধু একটা বাচ্চা। আঙ্কেল, আপনারা ঠিক আছেন? আয়ানের গলা নরম কিন্তু আত্মবিশ্বাসে ভরা। বৃদ্ধ গলা খাকারি দিলেন, গাড়ি বন্ধ হয়ে গেছে বাবা, হয়তো ব্যাটারি বা অন্য কিছু। ফোনে নেটওয়ার্কও আসছে না। কথা শেষ হতেই লোকের গলায় অসহায়ত্ব ঢুকে গেল। ঠিক তখনই গাড়ির দরজা খুলল আর বৃদ্ধ মহিলা বাইরে এলেন, শালটা শক্ত করে জড়িয়ে। ঠান্ডায় হাতের রং উড়ে গেছে। আয়ানকে দেখেই চোখে সেই চেনা ভাব ফুটে উঠল, যা বছরের পর বছর বাচ্চাদের সাথে থাকলে আসে। হ্যালো বাবা, তোমার নাম কি? আয়ান। আয়ান, খুব সুন্দর নাম। তিনি মুচকি হাসলেন, কিন্তু কাঁপুনি স্পষ্ট দেখা যাচ্ছিল। আয়ান তৎক্ষণাৎ বলল, আন্টি, আপনি গাড়ির ভেতরে বসুন, খুব ঠান্ডা লাগছে। তিনি ইতস্তত করলেন, কিন্তু আয়ানের অনুরোধে রাজি হলেন। বৃদ্ধ চুপচাপ সব দেখছিলেন। শেষে বললেন, বাবা, তুমি বাড়ি চলে যাও, অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা কোনোভাবে ব্যবস্থা করে নেব। আয়ান ধানি রাস্তার দিকে তাকালো। দূর দূরান্ত পর্যন্ত কোনো আলো নেই। বন্ধ পেট্রোল পাম্পের ভবনটা যেন সাক্ষ্য দিচ্ছে এই শহরে সাহায্য প্রায়ই দেরিতে আসে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, আঙ্কেল, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে শ্রীরামপ্রসাদ থাকেন, তার কাছে ফোন আর ট্র্যাক্টর আছে, আমি দৌড়ে যেতে পারি। বৃদ্ধ তৎক্ষণাৎ মানা করলেন, কিন্তু আয়ান জুতো ঠিক করে বলল, আমি রোজ দৌড়াই, আর আন্টির খুব ঠান্ডা লাগছে, আমি তাড়াতাড়ি ফিরে আসব। সে টিফিন খুলল, ভাপ উঠল, সুবাস ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়ল। বৃদ্ধ মহিলার চোখ বড় হয়ে গেল। আয়ান টিফিনটা তাদের দিকে এগিয়ে দিল। আন্টি, এটা খেয়ে নিন। না বাবা, এটা তোমার, আমি খেয়ে নিয়েছি। আয়ান তৎক্ষণাৎ বলল, একটা সাধারণ মিথ্যে দরকার ছিল। আমি খেয়ে নিয়েছি।
বৃদ্ধ মহিলা তার ডোবা গাল আর ক্ষুধা লোকানো চোখ দেখে ফেললেন। তিনি সব বুঝে গেলেন। টিফিনটা এমনভাবে ধরলেন যেন কোনো পবিত্র আমানত। ধন্যবাদ বাবা। তার গলা ভিজে গেল। আয়ান আর সময় নষ্ট না করে দৌড় দিল। অন্ধকার গাঢ় হচ্ছিল, বাতাস জোড়ালো। পিছনে বৃদ্ধ চুপ করে দাঁড়িয়ে। তিনি চাবির গোছা বের করলেন, যার ওপর লেখা এম ক্ষুধা। বিড়বিড় করে বললেন, আদিত্যও ঠিক এটাই করত। বৃদ্ধ মহিলা একটা গ্রাস মুখে দিয়ে ধীরে বললেন, এটা খাবার নয়, এটা কোনো মায়ের লালন পালন। ইতিমধ্যে আয়ান জাতীয় সড়ক ছেড়ে কাঁচা রাস্তায় ঢুকে গেছে। না আলো, না লোকালয়, শুধু অর্ধেক চাঁদ আর তারা। ঝোপঝাড়, কুকুরের ডাক, পাতার শব্দ। হৃদয় ভয় পেল, কিন্তু নানির কথা বেজে উঠল, ভয় লাগলে থামবে না। সে গতি বাড়িয়ে দিল। শেষে দূরে একটা আবঝা আলো দেখা গেল। রামপ্রসাদের ক্ষেত, বাইরে ট্রাক্টর বাঁধা, দরজায় বাল্ব জ্বলছে। আয়ান জোরে দরজায় ধাক্কা দিল। কিছুক্ষণ পর একজন লোক বাইরে এলেন, হাতে টর্চ। কে? রাম আঙ্কেল, আমি আয়ান, তাড়াতাড়ি সাহায্য লাগবে। রামপ্রসাদ তার মুখে আলো ফেললেন। ঘামে ভেজা, হাঁপানি, কিন্তু চোখে সত্যতা। কি হয়েছে বাবা? আর ঠিক সেই মুহূর্তে ভাগ্য নিঃশব্দে নথিভুক্ত করে ফেলল। এই বাচ্চা শুধু সাহায্য করছে না, কারো বিশ্বাসকে জীবিত করছে, আর নিজে একটা নতুন জীবনের দোরগোড়ায় পা রেখেছে। আয়ন দ্রুত দ্রুত সব কিছু বলে দিল। হাইওয়ে, খারাপ গাড়ি, ঠান্ডা, বৃদ্ধ দম্পতি, নেটওয়ার্ক না থাকা। রামপ্রসাদ এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর কোনো প্রশ্ন না করে ঘুরে গেলেন। ট্র্যাক্টর বের করি, ফোনও এখানেই আছে। কয়েক মিনিটের মধ্যেই ট্র্যাক্টর স্টার্ট হয়ে গেল। রামপ্রসাদ মেকানিককে ফোন করলেন আর আয়ানকে নিজের পাশে বসিয়ে নিলেন। ট্র্যাক্টরের গড়গড় শব্দ অন্ধকারে আসার আওয়াজ হয়ে উঠল। ফেরার পথটা লম্বা মনে হল না। আয়ানের বুক এখনও জোরে জোরে ধকধক করছিল, কিন্তু এখন এটা আর ঘাবড়ানির ধকধক নয়, দায়িত্বের ধকধক। পেট্রোল পাম্পের কাছে পৌঁছতেই বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এলেন, চোখে অবাক হওয়া আর শান্তি একসাথে। তুমি সত্যিই নিয়ে এলে? আয়ান হাঁপাতে হাঁপাতে মাথা নাড়ল। আমি তো বলেছিলাম আঙ্কেল। রামপ্রসাদ তৎক্ষণাৎ পরিস্থিতি সামলে নিলেন। অল্পক্ষণের মধ্যেই মেকানিকও এসে পড়ল। টর্চের আলোয় হাত চলতে লাগল। ব্যাটারির তার জোড়া হলো। এই সময় আয়ানের চোখ পড়ল বৃদ্ধ মহিলার ওপর। তিনি এখন গাড়ির ভেতরে বসে আছেন, শালে জড়ানো, কিন্তু কাঁপুনি থেমে গেছে। তিনি আয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, এমন হাসি যার ধন্যবাদের কথার দরকার হয় না। ইঞ্জিনের শব্দ শুনতেই বৃদ্ধ ভদ্রলোক স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি পকেট থেকে নোট বের করে আয়ানের দিকে এগিয়ে দিলেন। বাবা, এটা রাখো, তুমি অনেক সাহায্য করেছ। আয়ান তৎক্ষণাৎ হাত পিছিয়ে নিল। না আঙ্কেল, আমি সাহায্য করেছি টাকার জন্য নয়। বৃদ্ধ থমকে গেলেন। আয়ান ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, আমার মা বলতেন, নেকি বেচা যায় না, শুধু দেওয়া যায়। এই কথা শুনে বৃদ্ধের চোখে জল চলে এলো। বৃদ্ধা মহিলা গাড়ি থেকে নেমে এলেন। আয়ানের কাছে এসে তার মাথায় হাত রাখলেন। বাবা, তুমি খুব বিশেষ, কখনো নিজেকে ছোট ভেব না। আয়ান চোখ নামিয়ে নিল। শুধু আপনারা দুজন নিরাপদে বাড়ি পৌঁছে যান। সে পিছিয়ে গেল। শরীরে ক্লান্তি, পেটে ক্ষুধা, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি, যেন ভেতর থেকে কেই বলছে, আজ ঠিক জায়গায় পা রেখেছিস। ফেরার পথটা রাত পুরোপুরি জমে গিয়েছিল। বাতাস জোড়ালো, ঠান্ডা হাড় পর্যন্ত ঢুকছে। আয়ান একা কাঁচা রাস্তায় হাঁটছে। দূরে কোথাও ট্রাকের হর্ন বেজে উঠল, তারপর নিস্তব্ধতা। সে নিজের সাথে হেসে বলল, শুধু বাড়ি পৌঁছতে হবে, বাড়ি যেখানে নানি অপেক্ষা করছেন। পথে সেই জায়গায় এলো যেখানে সে রোজ কদম গোনে, কিন্তু আজ সে কদম গোনেনি। আজ স্মৃতিগুলো চলছিল, বৃদ্ধ মহিলার হাসি, বৃদ্ধের ভিজে চোখ, আর সেই কথা, নেকি বেচা যায় না। মা মনে পড়ল, যিনি বলতেন, যখন তোমার কাছে কম থাকবে তখন হৃদয়কে বড় করতে হবে। বাড়ির কাছে বারান্দার বাতি জ্বলছিল। নানি সারদা দেবী ঝুলন্ত চেয়ারে বসে। আয়ানকে দেখেই মুখে শান্তি ফুটে উঠল। কোথায় ছিলি বাবা? কাউকে সাহায্য দরকার ছিল নানি। নানি তার খালি হাত দেখলেন, তারপর নরম গলায় জিজ্ঞেস করলেন, খাবার? আয়ান সত্যি বলে দিল, আমি দিয়েছি, ওরা খুব ঠান্ডাই ছিল। নানি কোনো প্রশ্ন করলেন না, শুধু তাকে কাছে টেনে নিলেন আর বললেন, তোর মাও ঠিক এটাই করত। তিনি ভেতরে গেলেন, রুটি গরম করলেন, ডালে পানি বাড়ালেন। আজ এটুকুই বাবা? যথেষ্ট? যথেষ্ট নানি। দুজনে মেঝেতে বসে খেতে লাগলেন। নানি দোয়া পড়তে থাকলেন। আয়ান প্রতিটি গ্রাস ধীরে ধীরে খেল। খাওয়া শেষে সে বিছানায় শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে মায়ের লকেটটা ধরে নিল। মা, আমি ঠিক করেছি তো? জবাবে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা খালি ছিল না।
সেই রাতেই শহরের একটা হোটেলে রাজীব মেহরা জানালার কাছে দাঁড়িয়ে, হাতে চাবির গোছা যার ওপর লেখা এম খুদা। তার স্ত্রী কমল চেয়ারে বসে খালি টিফিনটা সাবধানে রাখা। ওই বাচ্চাটা আদিত্যের মতো ছিল, রাজীব বললেন। কমল মাথা নাড়লেন। ও কিছু চায়নি, শুধু দিয়ে দিয়েছে। রাজীব ফোন তুললেন। অনিতা, একটা বাচ্চা আছে, আয়ান ভার্মা, সুরজপুর, আমার সব জানতে হবে। অন্যদিকে আয়ান ঘুমের কোলে চলে গেছে। সে জানত না যে অন্য একটা হৃদয় আশা জেগে উঠেছে। পরের সকালে সুরজপুর জেগে উঠল। সবকিছু যেন স্বাভাবিকই ছিল, কিন্তু আয়নের কাছে বাতাসটা যেন বদলে গিয়েছে। স্কুলে যাওয়ার পথে সে বারবার পিছনে তাকাচ্ছিল, যেন রাতটা কোনো রহস্য রেখে গেছে। বাড়ির কাছে পৌঁছতেই তার চোখ পড়ল একটা কালো গাড়ির ওপর। এমন গাড়ি এই গলিতে কখনো আসেনি। কালো শীষ, বন্ধ দরজা। আয়নের পা আপনা আপনি ধীর হয়ে গেল। বারান্দায় নানি বসে আছেন, কিন্তু আজ তার মুখে প্রশ্ন। বাবা, সকালে একটা ফোন এসেছিল, কেউ তোমার খোঁজ করছিল। স্কুলে? বাড়িতে? আমি কিছু বলিনি। আয়নের বুক জোরে ধকধক করতে লাগল। সে গাড়ির দিকে তাকাতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। না খুব জোরে, না দুর্বল, এমন টোকা যাতে শালীনতা আর আত্মবিশ্বাস দুটোই ছিল। নানি আয়নের দিকে তাকালেন। তুই খোল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে একজন সাধারণ কিন্তু মার্জিত মহিলা, হাতে ফাইল, মুখে নরম হাসি। আমি কি আয়ান ভার্মার সাথে কথা বলতে পারি? জি, আমিই আয়ান। আমার নাম অনিতা শর্মা, আমি একটা কল্যাণ সংস্থার প্রতিনিধি। নানি সতর্ক হয়ে এগিয়ে এলেন। কি ব্যাপার বেটি? অনিতা সম্মানের সাথে মাথা নোয়ালেন। কাল রাতে হাইওয়েতে যে ঘটনা ঘটেছে সেই সূত্রেই এসেছি। যে বৃদ্ধ দম্পতির আপনার নাতি সাহায্য করেছে, তারা আপনাদের ধন্যবাদ জানাতে চান। আয়নের মনে রাতের দৃশ্যগুলো তাজা হয়ে উঠল। ওরা ঠিক আছেন তো? পুরোপুরি। আর তারা আপনাদের সাথে দেখা করতে চান। নানি ভেতরে আসার ইশারা করলেন। অনিতা ছোট্ট ঘরের দিকে তাকালেন। সাদাসিধি জিনিসপত্র, পুরনো ছবি, আর একটা ছবিতে তার চোখ থেমে গেল। আয়নের মায়ের ছবি। তিনি গভীর নিঃশ্বাস নিলেন। আয়ান, তুমি কি জানো যাদের তুমি সাহায্য করেছ তারা কারা? আয়ান মাথা নাড়ল। না। অনিতা ফাইল খুললেন। এটা মিস্টার মেহরার বার্তা। তিনি পড়লেন, আয়ান, তুমি তোমার একমাত্র খাবারটা দিয়ে দিয়েছ, অন্ধকারে দৌড়ে সাহায্য এনেছ, আর টাকা নিতে অস্বীকার করেছ। আমার ছেলে আদিত্যর মধ্যেও ঠিক এই গুণ ছিল। আমি বছরের পর বছর এমন মানুষের খোঁজ করছিলাম যে নেকিকে ব্যবসা মনে করে না। কাল রাতে আমি তাকে পেয়ে গেছি। নানির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আয়ানের নিঃশ্বাস যেন থেমে গেল। অনিতা বললেন, তারা তোমাকে একটা প্রশ্ন করতে চান। যদি তোমাকে কোনো শর্ত ছাড়াই অনেক বড় অঙ্কের টাকা দেওয়া হয়, তুমি কি করবে? আয়ান এক মুহূর্ত ভাবল। নানির ওষুধ, স্কুলের ভাঙা ছাদ, লাইব্রেরির খালি আলমারি। আমি আমার শহরটাকে ঠিক করব, আর নানির ওষুধ কখনো শেষ হতে দেব না। অনিতার চোখ ভিজে গেল। ঠিক যা আদিত্য বলতো। ঠিক তখনই দরজা খুলে গেল। একজন বৃদ্ধ ভদ্রলোক ভেতরে ঢুকলেন। রাজীব মেহরা, চোখে কৃতজ্ঞতা। আয়ান, তিনি বললেন, আর আয়ানের সামনে নত হয়ে গেলেন। তুমি আমাদের বাঁচাওনি, তুমি আমাদের মনে করিয়ে দিয়েছ যে নেকি এখনও বেঁচে আছে। ঘরে গভীর নীরবতা নেমে এলো, এমন নীরবতা যাতে ভবিষ্যতের প্রতিধ্বনি ছিল। রাজীব নানির দিকে তাকালেন। মাঝি, আপনি একটা অসাধারণ বাচ্চাকে লালন পালন করেছেন। নানি ধীরে বললেন, এটা তার মায়ের শিক্ষা। হঠাৎ বাইরে আরেকটা গাড়ি এসে থামল। এবার টোকা জোড়ালো। অনিতার কপালে ভাঁজ পড়ল। এটা বিক্রম। দরজা খুলতেই একজন দামি স্যুট পরা লোক ভেতরে ঢুকল। বিক্রম মেহরা, রাজীবের ভাইপু। তার চোখ আয়ানের ওপর স্থির হল। প্রথমে তাচ্ছিল্য, তারপর হিসাব। এই সেই বাচ্চা? রাজীবের গলা কঠিন হয়ে গেল। জিভ সামলাও বিক্রম। বিক্রম একটা খাপ টেবিলে রাখল। সাধারণ প্রস্তাব, এই টাকায় সব সমস্যা মিটে যাবে, শুধু একটা শর্ত, এরপর কোনো যোগাযোগ নেই, কোনো গল্প নেই। নানির মুখে ভয় ফুটে উঠল, কিন্তু গলা বেরোল, আমরা কোনো এহসান চাইনি। বিক্রম ঠান্ডা গলায় বলল, আমি এহসানের কথা বলছি না, নিরাপত্তার কথা বলছি। আয়ান এক পা এগিয়ে এলো। আমাদের টাকা লাগবে না, আমরা কালো টাকার জন্য সাহায্য করিনি। বিক্রম হাসল।
দুনিয়া এভাবে চলে না। রাজীব সোজা হয়ে দাঁড়ালেন। দুনিয়াটা তোমরা এমনই বানিয়েছ। তিনি অনিতার দিকে তাকালেন। কানুনি টিমকে ডাকো। বিক্রমের মুখের রং উড়ে গেল। রাজীব বললেন, যদি এই পরিবারকে ভয় দেখাও, আমি আমার উইল আর ফাউন্ডেশন দুটোই বদলে দেব। বিক্রম চুপচাপ খামটা তুলে নিয়ে বাইরে চলে গেল। ঘরে শান্তি নেমে এলো। নানির চোখের জল এখন ভয়ের নয়। আয়ান তার হাত ধরে নিল। আমরা ভয় পেয়েছি, কিন্তু পিছু হটব না। আর ঠিক সেই মুহূর্তে আয়ানের জীবন আরেকটা মোড়ে এসে দাঁড়ালো, যেখানে লোভ, ক্ষমতা আর নেকি মুখোমুখি হয়েছে, আর সিদ্ধান্ত হয়ে গেছে। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ঘরে আবার শ্বাস ফিরে এলো। নানি সারদা দেবী চেয়ারে বসে পড়লেন। আয়ন অনুভব করল তার পা কাঁপছে। রাজীব মেহরা আয়নের কাঁধে হাত রাখলেন। ভয় পাওয়া দুর্বলতা নয় বাবা, সত্যের সাথে দাঁড়ানোই সাহস। আয়ন মাথা নাড়ল। আমার মা বলতেন, যদি হৃদয় ঠিক থাকে তাহলে পা নিজেই রাস্তা খুঁজে নেয়। অনিতা ধীরে ধীরে বললেন, এখন রাস্তা পরিষ্কার। রাজীব জানালা দিয়ে বাইরে তাকালেন। হ্যাঁ, এখন আমরা ঠিক যা করা উচিত ছিল তাই করব, খোলা মনে, স্বচ্ছ উদ্দেশ্য নিয়ে। সুরাজপুরের জন্য এটা ছিল আরেকটা মোড়। আইনের জন্য পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, আর সত্য টিকে রইল। বিক্রম মেহরা চলে যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। এই নীরবতা ভয়ের নয়, তুফানের পর যে শান্তি আসে সেই শান্তি। নানি সারদা দেবী গভীর নিঃশ্বাস নিলেন, যেন বছরের পর বছর বুকে চেপে রাখা ভারটা একটু হালকা হয়েছে। আয়ন চেয়ারের পাশে দাঁড়িয়ে, তার হাত এখনও নানির হাতে। প্রথমবার সে অনুভব করল, সত্যের সাথে দাঁড়ালে ব্যথা হয় ঠিকই, কিন্তু সেই ব্যথা দুর্বলতায় পরিণত হয় না। রাজীব মেহরা ধীরে বললেন, আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। যা হবে তা মজবুত হবে, স্বচ্ছ হবে। অনিতা নোট লিখতে লিখতে মাথা নাড়লেন। ঘোষণার আগে সব কাজ শেষ করব। কানুনি, চিকিৎসা, শিক্ষা সব শোরগোল পরে, ভিত্তি আগে। পরের কয়েকদিন সুরাজপুরে নীরব পরিবর্তনের দিনগুলো ছিল। কোনো বড় ব্যানার লাগানো হলো না, কোনো নিউজ চ্যানেল এলো না, কিন্তু ফাইলগুলো চলতে লাগল। অনিতা নানির জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলেন। ব্লাড প্রেশার, জয়েন্টের ব্যথা, চোখের পরীক্ষা। নানি প্রথমবার আয়ানকে চিন্তামুক্ত মুখে ডাক্তারের চেম্বারে বসে থাকতে দেখল। ওষুধের টাকা কোথা থেকে আসবে সেই চিন্তা ছাড়াই। নানি আয়নের মাথায় হাত রাখলেন। আজ আমি হালকা লাগছে বাবা। একই সময় আয়নের স্কুলে একটা টিম এলো, চুপচাপ। প্রিন্সিপালের সাথে কথা, লাইব্রেরির পরিদর্শন, ল্যাবের খালি ঘরের তালিকা। শিক্ষিকা মীরা সিংকে শুধু এটুকু বলা হলো, সাহায্য আসছে। তিনি আয়নের দিকে তাকিয়ে বললেন, আমি জানি। রামু কাকার দোকানেও দুজন এলো। ফ্রিজারের খারাপ অবস্থা, শেলফের অভাব, বিদ্যুতের সমস্যা সব নথিভুক্ত হল। রামু কাকা আয়ানের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আমি তো শুধু একটা টিফিন দিয়েছিলাম। আয়ান হেসে বলল, আর আপনি বিশ্বাস দিয়েছিলেন কাকা। রাজীব মেহরা শহরের কিনারায় সেই জায়গাটা দেখলেন যেখানে পুরনো পেট্রোল পাম্পটা বন্ধ পড়েছিল। অনিতা ম্যাপ খুললেন। এখানে কমিউনিটি সেন্টার হবে, খাবার, তথ্য, বিশ্রাম, হাইওয়ের যাত্রীরাও উপকৃত হবে। রাজীব অনেকক্ষণ জায়গাটার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, এটাই ঠিক, এখান থেকেই সব শুরু হয়েছিল। এই দিনগুলোতে আয়ানের ভেতরেও পরিবর্তন আসছিল। সে আগের মতোই ছিল, সাদাসিদে, কম কথা বলা, কিন্তু এখন সে প্রশ্ন করত, শুনত, বুঝত। একদিন অনিতা জিজ্ঞেস করলেন, আয়ান, যদি তোমাকে কথা বলতে হয় তুমি কি বলবে? আয়ান ভেবে বলল, আমি বলবো, আমি শুধু খাবার দিয়েছিলাম, বাকি সবাই মিলে কাজ করেছে। এক সন্ধ্যায় রাজীব মেহরা আবার এলেন। এবার না কোনো ফাইল, না স্যুট, শুধু সময়। তিনি আয়ানের সাথে বারান্দায় বসে চা খেলেন। বাবা, তুমি জানো লোকে কি বলবে? আয়ান মাথা নাড়ল। কেউ ভালো, কেউ খারাপ, আর আমি সত্যি বলবো। রাজীব মুচকি হাসলেন। এটাই যথেষ্ট। সেই রাতেই অনিতা ঘোষণার তারিখ ঠিক করলেন। জেলা সদরে সাধারণ অনুষ্ঠান, খোলা প্রশ্ন, কোনো আড়ম্বর নেই। তিনি বললেন, এই গল্প নিজেই নিজেকে বলবে। নানি আয়ানের জন্য একটা পুরনো কিন্তু পরিষ্কার শার্ট সেলাই করে দিলেন। আমরা প্রদর্শন করছি না, আমরা সাক্ষ্য দিচ্ছি। আয়ান লকেটটা ছুঁয়ে পড়ল। মা, আমি প্রস্তুত। সুরাজপুর নীরব ছিল, কিন্তু এই নীরবতা আর খালি ছিল না। এটা ছিল একটা প্রতিশ্রুতি, যা শুরু হয়েছে তা থামবে না। ঘোষণার দিন এসে পড়ল। জেলা সদরের ভবনটা
অস্বাভাবিকভাবে ভর্তি ছিল। সুরজপুরের মতো ছোট শহরের জন্য এই দৃশ্য নতুন। বাইরে স্থানীয় কয়েকটা পত্রিকার রিপোর্টার, ভেতরে সাধারণ চেয়ার, কোনো বড় মঞ্চ নেই, কোনো হইচই নেই, শুধু একটা ছোট ব্যানার, সুরজপুর কমিউনিটি ইনিশিয়েটিভ। আয়ান মঞ্চের এক কোণে দাঁড়িয়ে, সেই একই সাদা শার্ট পরেছে যেটা নানি সেলাই করে দিয়েছেন। বুক জোরে ধকধক করছে, কিন্তু পা মাটিতে মজবুত। নানি সারদা দেবী প্রথম সারিতে বসে, হাতে ছোট্ট পার্স, চোখে দোয়া। অনিতা শর্মা ফাইল নিয়ে ব্যস্ত, আর রাজীব মেহরা চুপচাপ সব দেখছেন, যেন এই মুহূর্তকে স্মরণীয় হতে দিচ্ছেন। অনুষ্ঠান শুরু হল। কোনো লম্বা ভূমিকা নেই। রাজীব মেহরা মাইকের কাছে এলেন, গলা শান্ত কিন্তু ভারী। আজ আমি 15 বছর পর জনসমক্ষে কাড়িয়েছি, তিনি বললেন। আজ আমি এখানে আমার সাফল্য বলতে আসিনি, আমি এখানে একটা শিক্ষা নিতে এসেছি, একটা 11 বছরের বাচ্চার কাছ থেকে শেখা শিক্ষা। হল নিস্তব্ধ হয়ে গেল। আমি 1 মাস আগে আমি আর আমার স্ত্রী হাইওয়েতে অসহায় দাঁড়িয়েছিলাম। ঠান্ডা ছিল, গাড়ি বন্ধ, 3টে গাড়ি আমাদের দেখে চলে গেছে। তিনি থেমে বললেন। তারপর আয়ান এলো। তার কাছে না টাকা ছিল না ক্ষমতা, শুধু একটা টিফিন। সে সেটাও আমাদের দিয়ে দিল। লোকজনের মধ্যে ফিসফিসানি শুরু হল। রাজীব হাত তুললেন। সে অন্ধকারে দৌড়ে সাহায্য এনেছে, আর যখন আমি টাকা দিতে চাইলাম সে মানা করে দিল, বলল নেকি বেচা যায় না। অনিতা ইশারা করলেন। আয়ানকে মঞ্চে ডাকা হল। তালির শব্দ উঠল, কিন্তু আয়ান হাত জোড় করে ধীরে অভিবাদন করল। মাইকের সামনে এসে একটু ইতস্তত করে বলল, আমি তো শুধু খাবার দিয়েছিলাম। সত্যি কথা দিয়ে বলল, যদি তোমার কাছে কিছু থাকে আর সামনের মানুষটার দরকার হয়, তাহলে দেওয়া খুব কঠিন কিছু নয়। হলে এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। নানির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, গর্বের অশ্রু। শিক্ষিকা মীরা সিং চোখ মুছলেন। রামু কাকা পিছনের সারিতে দাঁড়িয়ে মাথা নিচু করে। অনিতা ঘোষণা পড়তে শুরু করলেন। আয়ান ভার্মাকে সম্পূর্ণ শিক্ষাবৃত্তি, স্কুল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত। সারদা দেবীর জন্য আজীবন সম্পূর্ণ চিকিৎসা। ভার্মা পরিবারের বাড়ির পুরো মেরামত। সুরজপুরের জন্য 5 কোটি টাকার কমিউনিটি বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ব্যবসা আর একটা কমিউনিটি সেন্টার। প্রথমে নীরবতা, তারপর তালির ঝড় উঠল। কিন্তু আয়ান চোখ নামিয়ে রাখল। সে এসব নিজের জন্য শুনছে না, তার শহরের জন্য শুনছে। একজন রিপোর্টার প্রশ্ন করল, আয়ান, এত বড় সাহায্য পেয়ে কেমন লাগছে? আয়ান মাইকের কাছে এসে বলল, এটা আমার সাহায্য নয়, এটা আমাদের সবার জন্য। আমি একা কিছু করতে পারতাম না, সবাই মিলে করেছে। রাজীব আয়ানের কাঁধে হাত রাখলেন। এই কথাটাই আমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। যখন ক্ষমতা বিনয়ের সাথে মিলে যায়, তখনই পরিবর্তন হয়। অনুষ্ঠান শেষ হল, কিন্তু গল্প শুরু হয়ে গেল। পরের দিন পত্রিকায় হেডলাইন, একটা টিফিন বদলে দিল ভাগ্য, সুরজপুর পেল নতুন জীবন। স্কুলে বাচ্চারা আয়ানকে ঘিরে ধরল, কিন্তু সে আগের মতোই রইল। রোহনকে বলল, কাল লাইব্রেরি যাবি? রামু কাকার দোকানে নতুন ফ্রিজার এলো। তিনি আয়ানকে দেখে বললেন, এসব তোর জন্য। আয়ান কথা কেটে দিল, সবার জন্য কাকা। সন্ধ্যায় নানি আর আয়ান বারান্দায় বসে। নানি ধীরে জিজ্ঞেস করলেন, ভয় লাগছে? আয়ান মাথা নাড়ল, একটু, কিন্তু ভালোও লাগছে। নানি হাসলেন, ভয় মনে করিয়ে দেয় আমরা মানুষ। আয়ান লকেটটা ছুল। আকাশে তারা জ্বলছে। ঘোষণা হয়ে গেছে, সত্য সামনে এসেছে। এখন বাকি ছিল সেই সত্যকে বাঁচিয়ে রাখা। 1 বছর কেটে গেল, কিন্তু সুরজপুর আর সেই শহর রইল না যাকে সবাই উপেক্ষা করে দিত। রেল লাইনের কাছেই যে খালি জায়গাটা একসময় নীরবতা আর বিষণ্ণতার প্রতীক ছিল, সেখানে এখন একটা নতুন ভবন দাঁড়িয়ে, সুরজপুর কমিউনিটি সেন্টার। কাঁচের দরজা, সাধারণ কিন্তু মজবুত গড়ন, আর বাইরে একটা ছোট্ট বোর্ডে লেখা, এখান থেকেই নেকি শুরু হয়েছিল। প্রতি শুক্রবার সন্ধ্যায় সেই হাইওয়ের ধারে, যেখানে এক রাতে গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, এখন টেবিল পাতা হয়। গরম খাবার, পানি, প্রাথমিক চিকিৎসা, যে কোনো যাত্রী বা স্থানীয় অভাবী এখানে থামতে পারে। আর সেই টেবিলগুলোর মাঝে একটা চেনা মুখ থাকে, আয়ান ভার্মা।
সে এখনও সেই সাদাসিদে কাপড় পরে, সেই নরম গলা, সেই একটু লজ্জা। ফারাক শুধু এইটুকু, এখন তার চারপাশে মানুষ, স্বয়ংসেবক, শিক্ষক, ছাত্র, কৃষক, সবাই তার সাথে কাজ করে, তার পিছনে নয়, তার পাশে। সেই সন্ধ্যায় ২৯ জনকে খাবার দেওয়া হলো। একজন ট্রাক ড্রাইভার যে সকাল থেকে না খেয়েছিল, একজন মা তার ২ সন্তান নিয়ে, একজন বৃদ্ধ যার হাত কাঁপছিল। আয়ান প্রত্যেককে একই কথা বলে, কিছু ফেরত দিতে হবে না, শুধু খেয়াল রেখো। মানুষ হাসে, কেউ দোয়া দেয়, কেউ চুপচাপ এগিয়ে যায়। এখানে নেকি আর খবর নয়, এটা এখন রোজকার জীবন। স্কুলের লাইব্রেরি এখন পূর্ণ, নতুন শেলফ, নতুন বই, কম্পিউটার। দরজায় একটা ছোট্ট প্লেক, আদিত্য মেহরা মেমোরিয়াল লাইব্রেরি। শিক্ষিকা মীরা সিং প্রায়ই বলেন, এটা শুধু বই নয়, এটা পথ। আয়ান সেখানে প্রায়ই বাচ্চাদের বসে পড়তে দেখে, নিজেও পড়ে, কিন্তু কখনো নিজেকে কেন্দ্রে আনে না। রামু কাকার দোকান এখন ভালো চলছে, নতুন ফ্রিজার, তাজা সবজি। তিনি আয়ানকে দেখলেই বলেন, আমি তো শুধু একটা টিফিন দিয়েছিলাম। আয়ান হেসে বলে, আর আপনি সাহস দিয়েছিলেন কাকা। নানি সারদা দেবীর স্বাস্থ্য এখন অনেক ভালো, ওষুধ সময় মতো, ব্যথা কম, পা মজবুত। সন্ধ্যায় বারান্দায় বসে ঝুলন্ত চেয়াল দোল খান আর আয়ানের সাথে আকাশ দেখেন। একদিন জিজ্ঞেস করলেন, তুই বদলে গেছিস? আয়ান ভেবে বলল, না নানি, মানুষগুলো বদলে গেছে, এখন তারা একে অপরকে দেখতে পায়। সেই হাইওয়েতে যেখানে একসময় অন্ধকার ছিল, এখন স্ট্রিট লাইট জ্বলে। কমিউনিটি সেন্টারের কাছে একটা ছোট নোটিশ বোর্ড, যদি সাহায্য লাগে ভেতরে আসুন। এই কথাটা কোনো আইনের মতো নয়, একটা প্রতিশ্রুতির মতো। এক সন্ধ্যায় আয়ান সেই রাস্তায় দাঁড়িয়ে, সূর্য ডুবছে, পাশে রোহানও। রোহন বলল, ভাবিনি কোনোদিন এখানে দাঁড়িয়ে হাসি আসবে। আয়ান মাথা নাড়ল, আমি তো ভাবিইনি। বাড়ি ফেরার পথে আয়ান লকেটটা বের করল, চাঁদের আলোয় সেটা চকচক করছে। সে ধীরে ধীরে বলল, মা, আমি শুধু তাই করেছি যা তুমি শিখিয়েছিলে। জবাবে হালকা একটা হাওয়া বয়ে গেল, যেন সান্ত্বনা দিচ্ছে। বারান্দার বাতি জ্বলে উঠল। নানি একটা পুরনো ভজন আস্তে আস্তে গুনগুন করতে লাগলেন। আয়ান তার পাশে বসে পড়ল। এই দৃশ্য কোনো খবরের অংশ নয়, কোনো ঘোষণার নয়, শুধু জীবনের। এই গল্প এখানেই শেষ, কিন্তু আয়ানের জন্য এটা শেষ নয়, এটা একটা শুরু। এই সত্যের শুরু যে যখন একটা বাচ্চা খালি পেটে থেকেও সঠিক পদক্ষেপ নেয়, তখন পুরো শহর শিখে যায় যে নেকি শোরগোলে আসে না, সিদ্ধান্তে আসে। আর কোথাও না কোথাও ঠিক সেই মুহূর্তে অন্য কোনো রাস্তায় আর একটা বাচ্চাও ঠিক একই সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ নেকি কখনো বৃথা যায় না, সে ফিরে আসে, কখনো শহর হয়ে, কখনো আশা হয়ে। এটি ছিল আজকের গল্প। আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয়। এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন। ধন্যবাদ।